এ কোন অপরাধে অপরাধী আমরা? রাস্তা ছিল, দিশা ছিল, ছিল জ্ঞানের ভাণ্ডার, তাও দাঁড়িয়ে সবাই নিজের জায়গায়, শুধু পৃথিবী ঘুরে যাচ্ছে। চাপা পুকুরে এসেছি, ওর কাছে এসেছি। খুব ভালো মিষ্টি একটা মেয়ে, আর ওর মা আছে, আমার সাথে পার্থদা এসেছেন। আমি ওর খুব মানে ভালো একটা প্রতিভা আছে, সেটা হচ্ছে ও খুব ভালো একটা মানে খুব ভালো ও আবৃত্তি করে। আমরা শুনবো ওর মুখ থেকে আবৃত্তি, তারপরে আমরা ওর মায়ের মুখ থেকে কিছু ওর সম্বন্ধে কথা শুনে নেব। তুমি একটা আবৃত্তি করো। আগে তোমার নামটা কি বলে দাও। আমার নাম দিশানি সাহা। দিশানি সাহা, খুব সুন্দর নাম, খুব ভালো নাম। নাও একটা আবৃত্তি করো। তুমি আবৃত্তি শেখো? মা শেখায়, তার মানে মা ভালো আবৃত্তি জানে? না না, আমি পড়াশোনা জানি না। বলবো? হ্যাঁ নিশ্চয়ই বলবে, বলো, শুরু করো। আবৃত্তির নাম ভারতবর্ষ, কবি দেবেশ ঠাকুর। এই ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহের যে ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শব্দের শুনতে জীবনের আকাশের মাটি। আমাদের প্রাইমারি স্কুলের গোলক্ষা সাহেব সাদা দাড়ি, মাথায় ফেস, ড্রিল করাতেন আমাদের, ডানবা। সব স্নেহে সতর্ক করে বলতেন, বাবা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলবে। গোলক্ষা সাহেবের গোলের মাটিতে আজ ফেরেশতার হাসি, ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে। বদ্র মিয়ার হাতের পূর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা। আবার জোগরে হয়ে মশলা মারছে ইমান বাউরি, নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে। সোনালী গোবিন্দ ভোগে খামারে ঠেকরে পড়ে সোনালীর আলো। মদন মাঝি ডাক টানলো যুবতী গঙ্গায়, বইটা ধরত হোসেনের মাঝি। সামনে চলো মাঝি, সামনে কাঁচা খাকির গান, চোরাবালি চোর আর ঘুটনি জলের খাট। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা আদেশের ছাড়াই প্রজাপতি চারের আলো পড়ে ঈদগার উপর, আর রঞ্জানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে যায়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিরার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লটার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহার উদ্দিনের সাথে সচিনের দৌড়, খেলার মাঠে প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈমুদ্দিনের তদারকি, চিৎকার বিজয়ম, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় কর, মাঠটাকে আরো বড় কর। মাঠটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, আমাদের মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে। মাঠটাকে আরো বড় করা দরকার, আর অনেক 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 বড়। নমস্কার। দিশানি এমন একটি কবিতা পড়লো যেখানে কবি আমাদের দেশের ফুটবলারদের বলছেন মাঠটাকে বড় কর, শুরু করছেন বিজয়ন, আকিল, কুলপ্রীত, বাইচুং, মাঠটাকে বড় কর। তিনি যাদের জন্য বললেন তারা যে মাঠ আছে সেটাই জানে কিনা আমার জানা নেই। যদি জানতো তাহলে আজকের ফুটবলাররা সবাই মিলে এমন একটা দেশ গড়তো এই 9 মাসের ভেতরে যে ভারতবর্ষ গর্ব করে বলতো আমাদের দেশে খেলোয়াড়রাও আছে। খেলোয়াড়দের ভূমিকা প্রায় নেই, তারা অসহায় হয়ে বাড়িতে বসে আছেন, তারা ডিসকাশনই করে যাচ্ছেন, তাদেরকে কোনো দায়িত্ব দিলে তারাই ভয় পাচ্ছেন আমরা নিতে পারবো কিনা। তো মাঠটা বড় হবে কোথায়, মাঠটা ছোট হতে হতে হাওয়া হয়ে গেছে।
আমি প্রথম শটটা সেজন্য শুরু করলাম অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্ট, মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্ট প্রেজেন্ট দ্য আদার সাইড অফ ইন্ডিয়া, দের ইজ নো আদার সাইড। আজকে যেটা বলতে ভালো লাগছে যে প্রথম সোশ্যাল সংগঠন যারা গাড়িতে করে এই মেয়েটি বাড়িতে গেল, মানে আমাদেরই দেশে ভারতবাসী আর এক ভারতবাসীর কাছে গেল, সমস্যাটাকে দেখলো, সমস্যাটার পাশে দাঁড়ানোর জন্য। আমি বললাম, পার্থদা বলছেন না নরেশদা আমি আপনার উপরে ডিপেন্ডেন্ট, আপনি আমার স্টার প্লেয়ার। আমার কথা হচ্ছে এইসব বাজে কথা বলে লাভটা কি? আপনি যদি আপনার মোবাইল থেকে রেকর্ডিং এখনো না করতে শেখেন, ন্যাকা সাজার চেষ্টা করেন, তাহলে আমাদের দেশ সেই শূন্যতেই দাঁড়িয়ে থাকবে যেখান থেকে তার উৎপত্তি হয়েছিল। আমরা সবাই সেই শূন্যে দাঁড়িয়ে আছি। সবাই চাইছেন আমাদেরকে কভারেজ করা হোক, আমাদেরকে অমুক করা হোক। তো ভাবনা মুক্ত সেই প্ল্যাটফর্ম যেখানে মোবাইল থেকে রেকর্ড করে আপনারা পাঠিয়ে খবরটা করতে পারেন। তাও আপনারা চেষ্টা করে যাচ্ছেন যাতে সেটা না করে নরেশদাকেই ডাকতে হবে, নরেশদাকে দিয়েই করাতে হবে। কেন? আজকে যদি 20 জন 20টা জায়গায় যায়, তাহলে আমি 20টা জায়গায় কিভাবে যাব? এবার 20 জনই যদি ঠিক করেন যে আমরা ঠিকঠাকভাবে যেভাবে আপনারা করে পাঠালেন এত সুন্দর, একটু চেষ্টা করবেন সঙ্গে এবার থেকে লাইট নিয়ে যাবার, একটা ছোট লাইট কিনে রাখবেন, যে মিনিমাম লাইটটা যেন পায়। তার কারণ হচ্ছে মানুষ যখন দিশানিকে শুনবে তাকে যেন একটু দেখতে পায়। ভারতবর্ষ সমস্যা দেখতে পায় না, মানে সমস্যাকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যায়, এবং সে সেটাই দেখতে চায় যেটাকে জিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সব ভালো ভালো খবর, সব ভালো ভালো অমুক, তারপরে মহাভারত, একটু রামায়ণ করে রাত্রিবেলা শুয়ে পড়া। তাই আমাদের মাঠ বড় হয়নি কোনো ফুটবলারদের হাত ধরে, সেটা দুঃখের কথা। বড় হওয়ার সম্ভাবনা জেগেছে, কিন্তু আমি যেটা দেখলাম যে একজন খুব এক্সাইটেড হয়ে ফোন করে অমুক জানতে চাইছেন, তমুক জানতে চাইছেন, তিনি চাকরিও করেন, হতেই পারে, কিন্তু তিনি কোনো রকম ভাবে তার জায়গা থেকে বেরিয়ে এসে একটা আইডিয়াকে শোনার জন্য সময় দিতে রাজি না। যদি আপনি সময়ের জন্য একটুখানি কম্প্রোমাইজ করে 20 কিলোমিটার আসতে না পারেন, তাহলে আপনি 1000 বছরের যে পুরনো অসভ্যতা যেটাকে আমি বলি, যেটা শুয়ে আছে, সেটাকে জাগানোর জন্য কি আপনি রেডি? আপনি হতে পারেন ভালো প্লেয়ার, তাতে কি দেশে কিছু বদলাবে? কারণ আপনার চেয়ে প্রচুর ভালো ভালো প্লেয়ার লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে দাদাগিরি করেন, অমুকগিরি করেন, তমুকগিরি করেন। আপনি বলুন তো, যে সৌরভের হাত ধরে কি ভারতবর্ষের সামান্যটুকু চেঞ্জ আসবে? যদি আসার থাকতো তাহলে তো সে মাঠে নেমেই পড়তো। আজকে যে বলা হচ্ছে সে বিজেপি জয়েন করবে কিনা, সিপিএম জয়েন করবে কিনা, অমুক জয়েন করবে কিনা, তার চেয়ে বড় জিনিস হচ্ছে অ্যাড দিয়ে যারা বড় হয়েছেন, খেলাটাকে আমি বাদ দিচ্ছি, খেলার জগৎ খেলা তার শেষ, যারা অ্যাড দিয়ে চলছেন, যারা সারাক্ষণ এটা ওটা সেটা করে যাচ্ছেন, এই বন্ধের সময় সৌরভ গাঙ্গুলি কি কারোর বাড়িতে গিয়ে কারোর জন্য একটা পার্মানেন্ট স্ট্যান্ড নিয়েছেন? আজকে আপনারা স্টেজে উঠে লাখ লাখ কোটি কোটি টাকা পান, আমির খানের মতন আপনারা বড় বড় কথা বলেন, জনগণের কাছে দাঁড়ানোর জন্যে আজকে সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড, তারপরে চুনি গোস্বামী স্ট্যান্ড, তারপরে আমাদের বাইচুং ভুটিয়া স্ট্যান্ড, আমি বেশি জনের নাম জানি না তাই বলছি না, প্রসূন ব্যানার্জি স্ট্যান্ড। বাংলার কোনো জায়গায় দেখেছেন সেখানে তারা 3 মাসে একবার আসে, তাদের ফ্যান ক্লাবের সঙ্গে কথা বলে, ইন্টারঅ্যাকশন হয়, ফ্যানেরা তাদেরকে বলতে পারেন এই আমাদের প্রবলেম, তিনিও বলতে পারবেন এটা ভাই তোমাদের প্রবলেম, আসো আমরা যৌথ প্রয়াসে কিছু একটা করি। আমি প্রসূন ব্যানার্জিকেও বলছি, এই ধরনের কোনো চেষ্টা বা প্রচেষ্টা হয়নি। আজকে আমি শ্রীরামপুর কলেজের একটা অ্যালুমিনাই গ্রুপ খুলেছিলাম, আজকে আমরা 3-4 জন অ্যাডমিন, তো সেখানে লিখলাম যে এই 9 মাসে যারা কোনো রকম সোশ্যাল কাজের সঙ্গে লিপ্ত না, করতেও চান না, করতেও দেন না সেই প্ল্যাটফর্মটাকে ইউজ করে, তারা এখনো সিটে বসে আছেন কেন? আমি লকডাউনের আগের পিরিয়ড ধরি যে কিছু না করলেও তো চলে, দেশটা তো এমনিই চলে, টাকা নাও, চালিয়ে যাও, একই জায়গায় বসে থাকো, কোনো রকম ভাবে ছেড়ো না, অন্যদেরকে জায়গা দিও না। কিন্তু এখানে তো ইলেকশন প্রসেসও নেই। যখন আপনি জানেন যে আমরা 4-5 বছর ধরে কিছুই করতে পারছি না একটা অনুষ্ঠান করা ছাড়া, তা আপনাদের তো এমনিই ছেড়ে দেওয়া উচিত যে আমরা ইনকম্পিটেন্ট, আমাদের দ্বারা কিছু হলো না, আমরা চেষ্টাও করিনি সেই অর্থে, সেজন্য ছেড়ে দিলাম। আমি বলছি যে ভালো সেজে লাভটা কি? ভালো সেজে একটা দেশটাকে খারাপ করে, নষ্ট করে, ডাস্টবিন তৈরি করে লাভটা কি? যদি না আমরা এমন একটা কোনো প্রয়াস করতে পারি যেটা অটোমেটিক ঠিকঠাকভাবে আমাদের পাশে দাঁড়াবে। কালকে একটা বিশাল ছোট্ট আলোচনা
যে কতটা ডেঞ্জারাস হয়ে যেতে পারে কালকে দেখলাম। কালকে আমরা গেছিলাম একটা ইউটিউবারদের কনক্লেভ তৈরি করতে, যার লাইভও করে আমিও সেটাকে কেটে উড়িয়ে দিলাম। তার কারণ হচ্ছে আমার সঙ্গে এমন একজন ছিলেন, তিনি মানে একজনের সঙ্গে আলাপ হচ্ছে, মানে আমি মনোরঞ্জনদার সঙ্গে দেখা হয়ে গেছে, তো মনোরঞ্জনদা বললেন নরেশ আপনি থাকলে আমরা মিটিংয়ের পর আবার একটু আড্ডা মারবো। এবং বুঝতেই পারছেন যে মনোরঞ্জনদার সঙ্গে আড্ডা মারার একটা সুখই আলাদা। কারণ যে মানুষ ভারতবর্ষকে মাটি থেকে দেখেছে, জেলখানা থেকে দেখেছেন, তার দেখার মতন দেখা আমাদের এই জীবনে হবে না, সম্ভব না, চেষ্টা করেও লাভ নেই, অসম্ভব একটা ব্যাপার। তো তার সঙ্গে একজন দিদি দাঁড়িয়েছিলেন, তো তাকে আমার যে বন্ধু কি করে বলি, চেনাশোনাই বলা ভালো। বন্ধু হতে গেলে অনেক কিছু হতে হয়, করতে হয়। তো তিনি শুরু করছেন এইভাবে যে দলিত সাহিত্যকে গায়ে মাখে না মাথায় দেয়। তিনি নিশ্চয়ই ভালো বাংলা জানেন, এবং এটা হতেই পারে যে আমাদের এই চক্রবর্তী, মুখার্জি, চ্যাটার্জিদের একটা প্রবলেম আছেই, তারা সব কিছুকে বেশি বোঝেন। আমার কলেজের দুটো বন্ধু তারা সবসময় বেশি বুঝতো, তারা কোনোটাই কম বুঝতো না। আজকে এতটাই আমি থ্রেডওয়ের আলোচনা করতে চাইছি, এটা সময়ের জন্য দরকার, যে আপনি বেশি বোঝেন, হতেই পারে আপনি শিক্ষিতও বেশি, সেটাও হতে পারে, কিন্তু আপনি বেশি বোঝেন সেটা যখন বোঝাতে শুরু করেন সেটা ডেঞ্জারাস। আজকে আমাদের দেশে বেশি বোঝে বলে সবাইকে নিয়ে আমরা একটা গরিব দেশ তৈরি করেছি। তাই আমাদের দেশে বোঝে ব্যাপারটা বোঝাতে গেলেও প্রবলেম। আমরা বলতে পারি এটা করুন না, সেটা করুন না, এটা হলে ভালো হয়, সেটাকে প্রেসক্রিপশন বলেন না, কিন্তু আপনি যেখান থেকে ধরলেন জিনিসটা সেইটাকে প্রেসক্রিপশন বলেন। আপনি স্ট্যান্ড নিতে বললেন, আমি বুঝলাম না কেন আপনার ভাবনামুখ দেখে কেন মনে হলো না যে আমাদের একটা ক্লিয়ার স্ট্যান্ড আছে, যে সাধারণ ভারতবাসী তাদেরই মানুষদের পাশে দাঁড়িয়ে একটা অসাধারণ দেশ গড়বেন, যেখানে আমাদের প্রাইম মিনিস্টারের ভূমিকা হবে নীল। নীল মানে তিনি তো দেশটাকে চালানোর চেষ্টা করছেন, দেশটাকে চালানো আবারটা কি, তার তো পুরো সিস্টেমটাই সেট করা আছে। সকাল 6টার সময় একটি ড্রাইভার একটি ট্রেনে উঠবে, তার ট্রেনটিকে চালাবে, সকালের সময় একটা লোক প্লেনে চাপবে, সে প্লেনটিকে চালাবে। তো এই সিস্টেমটা তো সেট, এখানে প্রাইম মিনিস্টারের আলাদা করে বা হোম মিনিস্টারের আলাদা করে কি করার আছে? আর 80 বছরের লোককে জেলে পুড়ে দেবে এবং বলা হবে ইনি একজন ডেঞ্জারাস লোক। এইভাবে গুলিয়ে দেওয়ার নাম হচ্ছে রাজনীতি। আমার কথা হচ্ছে স্ট্রেট অ্যান্ড সিম্পল। আজকে পার্থদার দিদি যে কাজটা করলেন, গাড়ি করে তাদের বাড়িতে গেলেন, আমি বললাম আপনারা যদি শুটিং না করে পাঠাতে পারেন তাহলে আলটিমেট লাভটা হবে না। আজকে 100টা শ্বশুর সংগঠন যারা রোজই বলছেন আমাদের দেশের মানুষেরা যে আমরা রাজনীতির খবর কেন শুনবো, সত্যিই তো কেন শুনবো। আজকে উত্তরপ্রদেশে একটা ধর্ষণ হয়েছে, যে জিনিসটি সেই মেয়েটির সঙ্গে করা হয়েছে সেটি শনির সঙ্গে, তাকে ধর্ষণও করা হয়নি, জেলে পড়ার পর তার সঙ্গে সেটা করা হয়েছে। আজকে আয়রন শর্মিলা 16 বছর অনশন করেছেন, তাকে ড্রিপ দেওয়া হয়েছে, তাকে স্যালাইন দেওয়া হয়েছে। সেই 16 বছরে মেঘালয়তে কি মিজোরামে কি মানে প্রচুর মানুষ ঘুরে গেছিলেন তার পক্ষে? তেমনটি তো হয়নি। 16 বছরের লড়াইয়ের পর সে কি বিয়ে করেছে, কি ভুলটা না সে করেছে, দুটো নাকি ভোট পেয়েছে। তাই ভারতবর্ষ এখন জাগবে কি ঘুমিয়ে থাকবে সেটা তো ভারতবাসীদের হাতে। আপনি কাকে ভোট দেবেন বা দেবেন না, বা দিলেও ইভিএম মেশিন যে চুরি করবেন না আমরা কেউ জানি না, কিন্তু একটা জিনিস তো নিশ্চিত, যে আমরা যদি কাজ শুরু করি, মানুষের পাশে দাঁড়ানো শুরু করি, একটা ব্যাংকিং সিস্টেম শুরু করি, তাহলে দেশে চেঞ্জ আসতে পারে। পলিটিক্যালি চেঞ্জ আনা সম্ভব নয়, তার কারণ হচ্ছে পলিটিক্যালি অ্যাওয়ারই না যারা পলিটিক্স করেন, ট্রাম্প টাইপের যে লোকেরা, যারা বিজনেসটাও নাকি বোঝেন, যারা যখন পাওয়ারে আসেন তারা জানেনই না পাওয়ারটা কি। পাওয়ার হচ্ছে যতক্ষণ তুমি মানুষের হয়ে কাজ করবে এবং তার উন্নতি আনবে। আমেরিকাতেও তো মানুষ রাস্তায় এসে, আজকে তো ভারতবর্ষে তো চারিদিকে সব স্টেটেই মানুষেরা রাস্তায় এসে। দিল্লিতে আমি দেখেছি ভাইয়ের বাড়ি থেকে যখন আমি রেলওয়ে স্টেশন যাই সকালবেলা, যে রাস্তায় পর 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 লোক শুয়ে আছে। ভারতবর্ষকে বোঝে এই ব্যাপারটাই খুব কষ্টের। আজকে আমরা 56 বছরে, আমার 56 বছরে আমি এইটুকু বুঝেছি যে যদি মানুষকে জাগানো যায়, সব মানুষকে তো কোনো রকম ভাবে সম্ভব না আপনি একটা লাইনে নিয়ে এসে জাগাবেন, সেটা একমাত্র নেচার পারে। নেচার কিছু কাজ দিয়ে দিয়েছে সেটা পারে, বাদ বাকি যা পারার
আমাদের দেশের মাঠটাকে বড় করবে সোশ্যাল সংগঠনরা, এবং সেই ফুটবলাররা যারা নিজেদেরকে সোশ্যালাইট মনে করবেন, যে কৃষ্ণেন্দু পাল ব্যাকর যিনি সম্পাদক তিনি চাইলে পারবেন, কিন্তু সেই স্টারেরা পারবেন না যারা মনে করছেন যে আমাদের একটু মিটিংটাও আমাদের ঘরের পাশে হয়ে যাক, তাদের হাত ধরে এই সমাজে কোনো পরিবর্তন আসবে না, আসতে পারেও না, তাই আসেও নি। আপনি মোহনবাগানের বড় ফ্যান, তাতে দেশ কি করবে? আপনি ইস্ট বেঙ্গলের বড় ফ্যান, তাতে দেশ কি করবে? আপনি লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন, তাহলেও দেশ কি করবে? কিন্তু আপনি ইস্ট বেঙ্গলের বড় ফ্যান হয়ে ইস্ট বেঙ্গলের কোনো ছেলে বা মেয়ের ক্যান্সার হয়েছে তার পাশে কি দাঁড়িয়েছেন? আপনি মোহনবাগানের ফ্যান হয়ে মোহনবাগানের কোনো ছেলে পড়াশোনা করতে পারছে না তার পাশে কি দাঁড়িয়েছেন? তার পায়ে বুট নেই তার পাশে কি দাঁড়িয়েছেন? আর মাঠ যদি বড় করতেই হয় তাহলে তার জন্য কিছু নিয়মে আসতে হবে। আপনারা ভাবনা মুখ দেখতে থাকুন, যেটা আমি বলি না সেটা আবার আজকে বলছি, যে আপনারা সাবস্ক্রাইব করুন এবং নিজেদের বক্তব্য তুলে পাঠান যে মাঠটাকে বড় করবেন কি করে। এটা নিউজ পেপার ব্যাংক খুলেই কিন্তু মাঠ বড় হবে না। আপনার পাড়াতে একটা অসহায় মেয়ে আছে, আপনি জানেন তার প্রতি অত্যাচার হচ্ছে, অথচ আপনি আসছেন, অফিস যাচ্ছেন, বাড়ি ফিরছেন, পাড়াতে একটা হোয়াটসঅ্যাপ সেন্টার খোলেননি। আপনারা বাবলিদির ফোন নাম্বার জোগাড় করেননি যে তাকে ফোন করে অ্যাটলিস্ট ডেকেই সমস্যাটার সমাধান করি সবাই মিলে। দ্য ভয়েস অফ ইন্ডিয়া যদি হতে হয় তাহলে আপনাদেরকে মোবাইলটা হাতে ধরতে হবে, আপনাদের পাড়াতে একটা হোয়াটসঅ্যাপ সেন্টার খুলতে হবে এবং আপনাকে জেনে নিতে হবে কাকে কাকে কোন প্রয়োজনে ডাকবেন। তাহলে তো ভারতবর্ষ উঠে দাঁড়াবে। ভারতবর্ষ একটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে উঠে দাঁড়াবে, এটা হতে পারে না। আমাদের সবাইকে ইনভলভ হয়ে কাজের ভেতরে ঢুকে কাজটাকে করতে হবে। এমনিতেই ভারতবর্ষের একটা বিপ্লব চলছে, দ্য হ্যাপেনিং বিপ্লব, কৃষকরা রাস্তায় বসে রয়েছেন। তিনটে এই আইন উঠে যাওয়ার পরেও যে প্রশ্নগুলো রয়ে গেল, বিহারের কৃষকের ইনকাম ১,৫০০ টাকা, সেটা ১৮,০০০, ২৪,০০০, ৩৬,০০০ কি করে হবে কেউ জানে না। সেটা নিয়ে কেউ মুখ খুলছে না। আমরা উইথ ফার্মার্স রয়েছি, আমরা উইথ ফার্মার্স কি করে সম্ভব? আপনি থাকবেন, আপনি তো ২,০০০ টাকা এখনই ঘরের খরচা থেকে এক্সট্রা খরচা করছেন এই ফার্মারদের জন্য, এই শ্রমিক, এই ফার্মার সংগঠনগুলোর জন্য। তার কারণ তারা মেম্বারশিপই করে না। কে কার সঙ্গে রয়েছে এত সহজ নয় বোঝা, আর একটা স্টেটমেন্টে বুঝিয়ে দিলাম সেটাও এত সোজা নয়। এই ফাইটটা অনেক দীর্ঘ ফাইট, যেটা বোঝার জন্য যে বইটি লেখা হবে সেই বইটি এখন লেখাই হয়নি, শুধু কয়েকটা নাম চারিদিকে ঘুরে বেড়াবে, দেখবেন আপনাকে সব বিষয়ে সেই নামগুলো তারা শুনিয়ে দেবে। সেই নামগুলো শুনেও দেশে কোনো সমস্যার সমাধান হয়নি। আসুন আমরা একটা সকালের দিকে হাঁটি। আজকে পার্থদারা যেটা করতে পেরেছেন, দিদি যেটা করতে পেরেছেন, সুন্দর করে ভিডিওটাকে শুধু পাঠানোই না, খুব সুন্দর সুন্দর কথাও তিনি প্রেজেন্ট করেছেন। কালকের ভারতবর্ষ এই সোশ্যাল সংগঠনের মাধ্যমেই চেঞ্জ হবে, আর কোনো আশার আলো আমি দেখতে পাচ্ছি না। এবং অবশ্যই অবশ্যই মনোরঞ্জনদার হাত ধরে চেঞ্জ হবে। তিনি দায়িত্বটা নিয়েছেন, সময় লাগবে, সবই ঠিক, কিন্তু আমাদেরও সেই কাজগুলো করে যেতে হবে। তাকে বলেছি যে 4 দিন সময় দিন, ডালহৌসিতে তাদের অফিস শুরু হচ্ছে, আমরা যতটা পারবো, কিন্তু সেটা ঠিক আমি কোনোদিনই বলতে পারবো না। এই ঠিক শব্দটা থেকে আর সত্য শব্দটা থেকে আমার প্রচুর ভয় করে। আপনি কারোর জন্য ভালো কাজ করছেন, সেও আপনাকে লাথি মেরে বার করে দিতে পারে। তাই ঠিক বেঠিক আমি বুঝি না, আমি যেটা বুঝি কাজটা আমরা করে যেতে পারি। কাল আমাদের হবে কি হবে না সেটাও সময় বলবে, মানুষ কিন্তু বলতে পারবে না। মানুষের হাতে শুধু ওই কাজটিই রয়েছে, এবং ফলের আশা নিশ্চয়ই করে করবেন, ফলের আশা নিশ্চয়ই করে করবেন। মাসের শেষে বেতন নিয়ে যায় না এমন প্রাইম মিনিস্টার পুরো পৃথিবীতে নেই। তাই ফলের আশা রেখেই কাজটা করবেন, তবেই আমরা এগোতে পারবো। ধন্যবাদ। কি করেছে সেটা জানি না, কিন্তু তারা ওই সিনেমা বানাচ্ছে ওই অ্যাওয়ার্ড পেয়েছেন, এখনো বাংলায় কোনো পেপার ছাপে না। আমাদের লজ্জা পরিষ্কার করে বলে দিই। বর্তমান কারণ লজ্জা না, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের যা পরিস্থিতি, সমাজের সামাজিক দিকগুলো দেখলে ইউনাইটেড ফাইন্যান্স অর্থাৎ যারা পিআইএ পেয়েছেন, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফিস থেকে, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তো আমরা বিভিন্ন সোসাইটিকে, বিভিন্ন ফার্মকে, বিভিন্ন কনসালট্যান্টকে বিভিন্নভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। তাদের প্রজেক্ট এনে দেওয়া, তাদের ফান্ড নির্মাণ করে দেওয়া, তাদের সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য ইউনাইটেড ফাইন্যান্সের তরফ থেকে, পিআইএর তরফ থেকে আমি এই প্রস্তাব রাখছি, যাতে সমস্ত সোসাইটির সেক্রেটারিরা বা প্রজেক্ট যারা করেন, বা যাদের চ্যারিটেবল আছে, বা যাদের কনসালটেন্ট ফার্ম আছে, তারা আসুন,
আসলে তাদের সঙ্গে যতটা সহযোগিতা করার, যত রকম প্রজেক্ট দেওয়ার আমরা দিতে বাধ্য থাকব। সকলকে অভিনন্দন রইল ইউনাইটেড ফাইন্যান্স সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে।